আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত এখনই শেষ হচ্ছে না, তা পরিষ্কারভাবে সাফভাবে জানিয়ে দিয়েছেন। রিসেন্টলি তিনি মিয়ামিতে আয়োজিত একটি সম্মেলনে দেওয়া ভাষণে তিনি পরিষ্কার করে বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ অব্যাহত থাকবে এবং দেশটির ভেতরে এখনও অন্তত ৩,৫৫৪টি কৌশলগত লক্ষ্যবস্তুর হামলার তালিকা রয়েছে যুক্তরাষ্ট্রের, যে তালিকা অনুযায়ী এই ৩,৫৫৪টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা করবে। এটা কিন্তু তাদের চূড়ান্ত লক্ষ্যমাত্রা এবং যুক্তরাষ্ট্র চিন্তা করছে যে এই ৩,৫৫৪টি লক্ষ্যবস্তুতে তারা হামলা করে যদি ভালো ফলাফল পায় তাহলে ইরানকে নিবৃত্ত করা যাবে। মানে একটা বিশাল টার্গেট এখনো যুক্তরাষ্ট্রের রয়েছে ইরানের ভেতর। এখন একদিকে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের ভেতর সম্ভাব্য হামলার যে টার্গেট সেটা এখনো হাজারের সংখ্যায় বাকি রয়েছে এবং তিনি সেটা সম্পূর্ণ করতে চান, আবার অপরদিকে কিন্তু এই যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক থেকেই বলা হচ্ছে যে চীন সফরের পূর্বে, যেটা আগামী মাসের 14-15 তারিখে হওয়ার কথা, এর পূর্বেই তিনি ইরান যুদ্ধ শেষ করবেন। সেই হিসাবে কিন্তু ডেডলাইনের সময় খুব একটা বেশি নয়, সর্বোচ্চ 2 সপ্তাহের বেশি কিন্তু হাতে সময় পাওয়া যাবে। আর এই সময়ের মধ্যেই ইরানের যুদ্ধ পরিস্থিতি একটা রাতারাতি পরিবর্তন দরকার। দেখুন, নিশ্চিতভাবে চীনের ভেতর ডোনাল্ড ট্রাম্পের এই সফরে ইরানের কৌশলগত বিষয় নিয়ে বহু আলোচনা হবে। এখন যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে সুবিধাজনক অপশনে না থাকে, তাহলে এই যুদ্ধ শেষ করার জন্য বা ইরানকে থামানোর জন্য এই চীনের সঙ্গে কৌশলগতভাবে ভালো পজিশনে এসে থাকতে পারবে না। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের আরো কয়েক হাজার টার্গেটে আক্রমণ করার প্রত্যয় ঘোষণা করেছেন, ঠিক এমতো অবস্থায় মার্কিন যে স্থল হামলার সম্ভাবনা সেখানে কিন্তু এমনটাই প্রকাশ করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে যে 82 এয়ারবোর্ন প্যারাট্রুপার্স রয়েছে তাদের 2,000 প্যারাট্রুপার্স ইরানের যে খার্ক দ্বীপ রয়েছে বা উপকূলের আশেপাশে সেখানে তারা নামতে পারেন। আর এর জন্যই কিন্তু কৌশলগত যেই সকল সুবিধা রয়েছে, কৌশলগত যে পরিকল্পনা রয়েছে, এগুলো করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো কিন্তু নানান ধরনের ম্যাপিংও শুরু করেছে এই পরিকল্পনা। দেখুন, ইরানের উপকূল বা ইরানের অভ্যন্তরে যে কোনো ধরনের হামলা এটা করার জন্য স্ট্র্যাটেজিকভাবে যুক্তরাষ্ট্রের একমাত্র সুবিধাজনক স্থান হলো হরমুজ প্রণালী বা পার্সিয়ান সাগর। কারণ এর অপর প্রান্তেই কিন্তু মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে তাদের বিপুল পরিমাণের সেনা সদস্য এবং সামরিক যে ব্যাকআপ রয়েছে তা মজুদ রয়েছে। আর এর জন্য কৌশলগতভাবে হরমুজ প্রণালীর উপকূলের যে সকল আইআরজিসির পয়েন্ট রয়েছে সেখানে হামলা করে তাদের দুর্বল করা, তাদের রাডার সিস্টেমগুলোর ক্যাপাবিলিটিকে নষ্ট করে দেওয়া, এগুলোই কিন্তু প্রথম যেই সকল পরিকল্পনার বাস্তবায়ন তার অংশ। আর এর অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধ বিমান হরমুজ প্রণালীর উপকূলের কাছাকাছি ইরানের বিভিন্ন স্থাপনায় লক্ষ্য করে আক্রমণ করার প্রচেষ্টা করেছে বা আক্রমণ করেছে। আর ঠিক এমতো অবস্থায় কিন্তু ইরানের পক্ষ থেকে একটা বড় জোরালো দাবি করা হয়েছে, যার বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যুক্তরাষ্ট্রের একটি F-16 যুদ্ধ বিমান প্রথমবারের মতো ইরানের এই যুদ্ধক্ষেত্রে ইরানের মিসাইলগুলো সফলভাবে হিট করেছে এবং সেটা ক্ষতিগ্রস্ত হয়ে মধ্যপ্রাচ্যের যে কোনো একটি সামরিক ঘাঁটিতে, বিশেষ করে সৌদি আরবের সামরিক ঘাঁটি বলা হচ্ছে, সেখানে জরুরি ভিত্তিতে অবতরণ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ান সংবাদ মাধ্যম তাস এবং ইরানের সংবাদ মাধ্যম তাসমিন নিউজ সহ অন্যান্য কয়েকটি বড় সংবাদ মাধ্যম এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের যে সেটকম রয়েছে তারাও এই ঘটনার তথ্য এবং এই সত্যতা স্বীকার করেছে। তবে ইরানের হামলা এমনটা হয়েছে তারা এটা স্বীকার করেনি। তারা বলেছে যে অ্যাপিক ফিউরি যে মিশন রয়েছে ইরানের বিরুদ্ধে, সেই হামলায় যান্ত্রিক ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যুক্তরাষ্ট্র এই বিমানটি এই সৌদি আরবের যে ঘাঁটি রয়েছে প্রিন্স সুলতান সেখানে জরুরি ভিত্তিতে অবতরণ করেছে। এখানে তারা ইরানের মিসাইল আঘাতের বিষয়টি স্বীকার করেনি। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো কিছুই তো তাদের ক্ষয়ক্ষতির স্বীকার করে না। এর পূর্বেও যখন কুয়েতের উপর 3টি F-15 স্ট্রাইক ইগল ভূপাতিত হয়, ক্র্যাশ করে, সেই বিষয়ে কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে নিজেদের মিসাইল দিয়ে তারা নিজেরা ভুলবশত তাদের বিমানগুলোকে ভূপাতিত করেছে। তবে এইবার তারা এমনটা বলেনি, এমনকি এটাও বলেনি যে পাখির আঘাতে হয়েছে, তারা বলেছে যান্ত্রিক ত্রুটির কারণে। যাই হোক, এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের আরও একটি যে শক্তিশালী গোয়েন্দা বিমান রয়েছে কয়েকটি, তারও কিন্তু ক্ষয়ক্ষতির বিষয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমানটির দৃশ্য দেখছেন, এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত E-3G স্যান্ট্রি নামক গোয়েন্দা বিমান। এই ধরনের গোয়েন্দা বিমান যুক্তরাষ্ট্রের কাছে ৭ থেকে ৮টির মতো থাকতে পারে। এই একেকটি বিমানের দাম ৬০০ থেকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। এই উপরের ভিতরে যে গোল আকারের ডোমটি দেখছেন, এটি রাডার সিস্টেম। এটি কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর টার্গেটকে নিখুঁতভাবে শনাক্ত করতে পারে এবং সেই শনাক্তের যে রিপোর্ট রয়েছে, ডাটা লিঙ্ক রয়েছে, লাইভ ভাবে সে তার বিভিন্ন মিত্র বিমানকে শেয়ার করে। খুবই স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ এই ধরনের বিমান সৌদি আরবের যে প্রিন্স সুলতান ঘাঁটি ছিল সেখানে কয়েকটি মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে গতকালকে ইরান প্রিন্স সুলতান ঘাঁটিতে যে হামলা করেছিল, ড্রোন হামলা, যেখানে ১০ জন থেকে ১২ জন যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য আহত হয়েছিলেন, সেখানে কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে E-3 স্যান্ট্রি এয়ারক্রাফট রয়েছে তার ড্যামেজ হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম এই ড্যামেজের খবরের সত্যতার কথা কিন্তু স্বীকার করেছেন। এবং দেখুন, যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ এই E-3G যে স্যান্ট্রি বিমানগুলো রয়েছে এগুলো খুবই ক্রিটিক্যাল প্রযুক্তির। যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন এবং মিসাইল সম্পর্কে আগাম তথ্য দেয়। এগুলো রাতারাতি কিন্তু যুক্তরাষ্ট্র রিপ্লেস করে তৈরি করতে পারবে না। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা ইরানের আরও প্রায় ৩,৫৫৪টির বেশি টার্গেটে আক্রমণ করতে পারে। তাদের আরও বিপুল পরিমাণের টার্গেট বাকি রয়েছে। ২,০০০ প্যারাট্রুপার্স যে কোনো সময় ইরানের ভূখণ্ডে নামতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এমতো অবস্থায় নতুন করে যুক্তরাষ্ট্র আরও ১০,০০০ সেনা সদস্য তাদের পৃথিবীর বিভিন্ন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যে ডেকে পাঠিয়েছে। মোটামুটি বলা যায় যে এখানে প্রায় ৫০ থেকে ৬০,০০০ সেনা সদস্যের উপস্থিতি মধ্যপ্রাচ্যে রয়েছে, যেটা সর্বোচ্চ যুক্তরাষ্ট্র ১ থেকে ১.৫ লক্ষে দাঁড়াতে পারে এমন কিন্তু তাদের প্রস্তুতি। ঠিক এমতো অবস্থায় এই সামরিক হুমকি এবং স্ট্র্যাটেজিক যে পজিশন রয়েছে তা মোকাবেলার জন্য ইরান তার সমুদ্র উপকূল এবং এর আশেপাশে প্রায় ১০ লক্ষ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। ১০,০০০ সেনাকে মোকাবেলার জন্য ১০ লক্ষ স্থল সেনা, এটি একটি বড় অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্টের সঙ্গে কিন্তু বিপুল পরিমাণে আর্টিলারি, এপিসি এবং বিভিন্ন ধরনের মেশিন গান সহ ভারী অস্ত্রে তারা সুসজ্জিত থাকবে, যেটা উপকূলীয় যুদ্ধে একটি বড় বাহিনীকে মোকাবেলা করার বিষয়টা যুক্তরাষ্ট্রের জন্য কখনোই সহজ কোনো কিছু হবে না। যদিও প্যারাট্রুপার্সরা এই জায়গায় হঠাৎ করে নেমে কিছু একটা করে দেখাতে পারে বা করে দেখানোর প্রচেষ্টা করতে পারে, তবে বাস্তবিক অর্থে একটি দ্বীপকে ধরে রাখা এত বড় পরিমাণের সৈন্যের বিরুদ্ধে দীর্ঘ সময় সেটা প্রায় লজিস্টিকভাবে অসম্ভব। কারণ যেহেতু ইরানের ব্যাকআপ পাওয়ার যে সুবিধার অংশটা সেটা বেশি, একটি দ্বীপের ভেতর যুক্তরাষ্ট্রের সৈন্যদের থাকতে হবে, সেখানে লজিস্টিক সাপোর্টের ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন এখানেই কিন্তু এই মিশনটির যে যৌক্তিকতা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যে আদৌ কি যুক্তরাষ্ট্র খার্ক দ্বীপে হামলা করবে, নাকি খার্ক দ্বীপের কথা বলে অন্য কোথাও হামলার পরিকল্পনা করছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।